লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সৌহার্দ্যপূর্ণ বৈঠক, রোজার আগে নির্বাচনের বিষয়ে আন্তরিক আলোচনা। ডক্টর ইউনূস ও তারেক রহমান দেশকে সামনের দিকে এগিয়ে যাবার স্বপ্ন দেখিয়েছেন, মন্তব্য মির্জা ফখরুলের। রাজনীতির মাঠে উত্তাপ কমবে আশা বিশ্লেষকদের। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা, বিপ্লবী গার্ড প্রধান ও 6 পরমাণু গবেষক সহ 70 জন নিহত। চুক্তি না করলে তেহরানে আরও নির্মম হামলার হুমকি ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আলোচিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রস্তুতি শেষ হলে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন, তার আগে সংস্কার ও বিচারের অগ্রগতি প্রয়োজন বলেও মনে করেন ডক্টর ইউনূস। বৈঠক শেষে ব্রিফিংয়ে ইসি শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। 12 জুন লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি। স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় 10:30টায়। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের শুরুতে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে ডক্টর ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক হয় তারেক রহমানের। 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে জানানো হয়, যখন তিনি চান তখনই দেশে ফিরতে পারবেন। বৈঠকে সংস্কার ও বিচারের বিষয়েও কথা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে, সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। বৈঠকটির সময় হোটেলের বাহিরে ছিল অসংখ্য নেতাকর্মীর অবস্থান। নির্বাচনের পাশাপাশি দেশে গণহত্যাকারীদের বিচারেরও জোর দাবি জানান তারা। জুলাই আগস্টের গণহত্যার পর এই প্রথম দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং দেশের বৃহৎ একটি দলের শীর্ষ নেতার সাথে বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন অনেকেই। এছাড়াও হোটেলের সামনে আসা নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন রমজানের আগেই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান দেশকে সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাবার স্বপ্ন দেখিয়েছেন। এই দুই নেতা প্রমাণ করলেন বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনীয় সময় ঐক্যবদ্ধ হতে পারে। অতীতের ছোটখাটো ভুল বুঝাবুঝি ভুলে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাবার উপর জোর দেন মির্জা ফখরুল। রিপোর্ট আহমেদ সরওয়ারের।
লন্ডনে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক শেষে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যৌথ ঘোষণায় বলা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সুন্দরভাবে বৈঠক হয়েছে। নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাবে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। তারেক রহমান সাহেব রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। গণতন্ত্র একদিনের বিষয় না, চর্চার বিষয় উল্লেখ করে মির্জা ফখরুলের আহ্বান, সোশ্যাল মিডিয়ায় বকাবকি, একে অপরকে গালাগালি বন্ধ করে জাতীয় ঐক্য সৃষ্টি করে দেশকে পুনর্গঠনে এগিয়ে যাওয়ার। আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসাবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। অতীতে যে সমস্ত ছোটোখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। গণতন্ত্রের জন্য এত বছরের সংগ্রাম, রক্তদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর রাজনীতির মাঠে উত্তাপ কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণকে ইতিবাচকভাবে দেখছেন রাজনীতিবিদরা। নির্বাচনের তারিখ জটিলতা কেটে গেলে সংস্কার ও বিচার দ্রুত হবে বলেও তাদের মত। রিপোর্ট ফররুখ বাবুর। বিচার ও সংস্কার প্রশ্নে ঐক্যমত্য থাকলেও সাম্প্রতিক সময়ে নির্বাচনের দিনক্ষণ নিয়ে দেখা দেয় অস্থিরতা। বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের রীতিমতো টানাপোড়েন শুরু হয়। এমন বাস্তবতায় সবার চোখ লন্ডনে। 1.5 ঘন্টার বৈঠক শেষে সন্তুষ্টির কথা জানিয়েছে দুপক্ষই। এ বৈঠককে রাজনীতিতে ইতিবাচক দেখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। বলেন, নির্বাচন ইস্যুতে সময়ক্ষেপণ সংস্কার ও বিচারকে বাধাগ্রস্ত করছে। আজকে যখন বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা সম্ভব যদি বিচার এবং সংস্কার কাজ যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়, তো সেদিক তার মানে একটা ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে। সেটাকে আমরা স্বাগত জানাই, কেননা নির্বাচন বিষয়ে কোনো রকম অনাস্থার জায়গা আমাদের জন্য কোনো ইতিবাচক জায়গা তৈরি করবে না। আমরা একটা প্রেস স্টেটমেন্ট থেকে যা জেনেছি যে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিংবা সময়টা নিয়ে আলোচনা হয়েছে, যে এপ্রিল ঘোষিত সময়টা আপনার খুব মানে নানা সমস্যাগুলো কী কী সেগুলো তুলে ধরা হয়েছে এবং রমজানের আগে হলেই সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় কিংবা বাস্তবসম্মত হয় সব দিক থেকে, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টাও সে বিষয়ে একটা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, অন্তত আলোচনার সুযোগ আছে সেটা মনে হয়েছে। তবে নির্বাচনের এই দিনক্ষণ এনসিপি মানবে কিনা তা নিয়ে সন্দিহান রাজনীতি বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। সংস্কার, রাজনৈতিক ইস্যু এটাকে সামনে রেখে নির্বাচনকে বাধাগ্রস্ত করা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বলেও মত তার। একটা কিন্তু আছে, সেটা হলো ধরুন প্রধান উপদেষ্টা চাইলেন, কিন্তু কেউ কেউ কি আছেন যারা এটাকে, এই চাওয়াটাকেও সমস্যায় ফেলতে পারে। খেয়াল করি, এই যে আজকে যে সংবাদ সম্মেলন হলো সেখানেও জনাব আনামিস খসরু এবং জনাব খলিলুরের সামনে এই প্রশ্নটা উত্থাপন করা হয়েছিল, এনসিপি তো বর্তমান নির্বাচন কমিশনের নির্বাচন চায় না। তাহলে ধরুন কিছুদিন পর প্রধান
মানে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন যদি একটা টেন্টেটিভ নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে দেয়, এনসিপি চায় না এবং জামাতও তাদের সাথে একই রকম বক্তব্য দিয়েছে আগে। তো তারা যদি বলে যে তারা এইটা চায় না, তারা এটা মানেন, আবারও যদি তারা রাস্তায় যাওয়ার চিন্তা বা চেষ্টা করে, যেমনটা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে হয়েছে, সরকার চেয়েছিল নিষিদ্ধ করবে না, কিন্তু এই চাপের মুখে করতে হয়েছে। তবে এরকম একটা আশঙ্কাও দেখি। এটার প্রধান কারণ হচ্ছে এই সরকারের ভেতরে অনেকগুলো পাওয়ার সেন্টার আছে, মানে প্রধান উপদেষ্টা চাইলেই যে সেটা এক্সিকিউটেড হবে তিনি চাইলেন, কিন্তু আরেকজন একটু ভিন্নভাবে ভাবলেন, ভিন্নভাবে করলেন। তারা এনসিপির উপরে কারো কারো উপরে যদি কারো প্রভাব থাকে, সেটা সরকারের ভেতরে বা সরকারের বাইরে কারো, তো এইরকম ঝুঁকিগুলো এখনো আছে বলে আমি মনে করি। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় না করানোর পরামর্শ এই রাজনীতি বিশ্লেষকের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরেই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত বলে মনে করে এনসিপি নেতারা। শুক্রবার এক বিবৃতিতে এনসিপি নেতারা জানান, লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি সংসদ নির্বাচন বিষয়ে দলটিকে আস্থায় আনতে সফল হয়েছে সরকার। জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি বলে মনে করে এনসিপি। তবে বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি। এটা অত্যন্ত হতাশাজনক বলে মনে করে এনসিপি। তার উপর নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে বলে মনে করে এনসিপি। করোনা ভাইরাসের নতুন উপধরন ওমিক্রন এক্সবিবিতে আক্রান্ত রোগী বাড়ছে, সেই সাথে প্রতি বছরের মতো এই সময় বাড়ছে ডেঙ্গু রোগীও। করোনা ও ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জন ও করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। প্রতিবেশী ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে বাড়ছে করোনার সংক্রমণ। দেশেও বাড়ছে করোনার নতুন উপধরন ওমিক্রন এক্সবিবিতে আক্রান্ত রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের নতুন করে ছড়িয়ে পড়া ঠেকাতে বুধবার 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের লম্বা বিরতি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছে মহানগরী ঢাকা। তবে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, বাজার কিংবা রাস্তাঘাটে যারা চলাচল করছেন তাদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে অনেকের অনীহা। সরকার বা ডাক্তাররা যেভাবে বলে সেই স্বাস্থ্যবিধি আমাদের অনুকরণ করা উচিত। জীবন অনেকগুলো জীবন যেরকম এসে ছড়াইতেছে, সেই কারণে মাস্ক পরা আমি মনে করি সবারই পরানো উচিত। আমি তো ভুল করেছি, আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন করছি, সবাই যেন মাস্কটা ইউজ করে। বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও সচেতন হওয়ার প্রয়োজন আছে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চললে আবারও দেখা দিতে পারে বিপর্যয়। একজন থেকে একজনে ছড়িয়ে পড়লে কিন্তু সেটা হলো আক্রান্তের সংখ্যা বাড়বে। যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু স্বাস্থ্যবিধি মানাটা দরকার। এই জন্য সতর্ক করা দরকার যে এখনও কিন্তু আমাদের ওই পর্যায়ে যায়নি, আক্রান্ত যা আছে সে নিয়ন্ত্রণের মধ্যেই আছে, কিন্তু বিশ্ব অন্যান্য দেশে বেড়ে যাচ্ছে দেখে আমরা আগাম সতর্কবার্তা দিচ্ছি স্বাস্থ্যবিধি মানার জন্য। এটা মানলে কিন্তু সংক্রমণটা কম হবে। পাশাপাশি দেশে বেড়ে চলা ডেঙ্গু ভাইরাসের আক্রমণ ঠেকাতেও সচেতনতাই প্রধান হাতিয়ার বলছেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। চেষ্টা করতে হবে সবসময় মশারির নিচে থাকা, আর সর্বোপরি বৃষ্টির পানি যেন ওই যে গাছপালা বা ফুলের টব অথবা বাসার আনাচে কানাচে ময়লা আবর্জনা এগুলো না থাকে সেগুলোর দিকে খেয়াল রাখা। করোনা কিংবা ডেঙ্গু উপসর্গ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পাশাপাশি রোগটি যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন হতে হবে রোগী ও পরিবারকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরতি মানুষের ভিড় বাড়ছে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। ট্রেনের ফিরতি যাত্রা নিয়ে যাত্রীদের স্বস্তি থাকলেও তীব্র যানজট আর ভোগান্তির অভিযোগ সড়ক পথের যাত্রীদের। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ।
ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। লম্বা ছুটি শেষে একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় ফিরছেন। তবে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক পরার নির্দেশনা থাকলেও এখনও ঢিলেঢালা ভাবেই চলছে বেশিরভাগ মানুষ। কমলাপুর স্টেশনে শুক্রবার সকালে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সময় মতোই এসেছে প্রায় সব এলাকা থেকে ছেড়ে আসা ট্রেন। ঈদে আমার বোনদের বাসায় বেড়াইতে গেছিলাম, খুব ঈদ যাপন করলাম, অনেক ভালো লাগলো। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। বাবা মার সাথে ঈদ কাটালে তো অনেক ভালো লাগবে। আসলে খুব আনন্দ সহিত ঈদ কাটায় এখন ঘর মুখে ফিরলাম। ভোগান্তির অভিযোগ সড়ক পথের যাত্রীদের। শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলার বাস থামছে রাজধানীর সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে। ফিরলাম, এখন অফিস খুলবে রবিবারে, এর জন্য আগে ফিরে আসলাম। ছুটি নিয়ে গেছি, ছুটি শেষ হয়ে গেছে, চলে যাইছি। অসুস্থ মাকে ছেড়ে আসতেও অনেক কষ্ট হয়েছে, তবুও কর্মের কারণে আসতেই হলো এই ব্যস্ত নগরী। যে গাড়ি আমার এনে ভোরে 5টা 5:30 এই নাইলাম কটা 11টায়। কুড়িগ্রাম থেকে আসছি। আপনি নর্মালি কুড়িগ্রাম থেকে বাসে মানে 9 ঘন্টা সর্বোচ্চ 10 ঘন্টার মতো লাগে। আমি আপনার মানে 12.5 ঘন্টা লাগছে আমার আসতে। দেখতে দেখতে শেষ হয়ে এলো ঈদের লম্বা ছুটি। রবিবার থেকে শুরু হবে সরকারি বেসরকারি অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের পর প্রথম শুক্রবার রাজধানীর বাজারে ক্রেতা সমাগম ছিল বেশ কম। মাছ ছাড়া নতুন করে কোনো পণ্যের দাম না বাড়লেও কমছে বেশ কিছু পণ্যের দর। বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। অপরদিকে 10 থেকে 15 টাকা কেজিতে কমেছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে 20 টাকা কমেছে মুরগির দামও। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ঈদুল আজহার লম্বা ছুটিতে এখনো অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। ঈদের ছুটির রেশ কাটেনি বাজারেও। ক্রেতা সমাগম ছিল না চোখে পড়ার মতো। তবে মাছের চাহিদা কিছুটা বাড়ায় বেড়েছে দামও। বিক্রেতারাও স্বীকার করলেন বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। নাগালের বাইরে ইলিশের দাম অনেক বেশি, কেমনে কিনবো? ঘুরতেইছি, খালি ঘুরতেইছি। ইলিশ মাছটা 2200 টাকা কেজি, 2000 টাকা কেজি, 3500 টাকা কেজি। ইলিশ মাছ কিনবো কিভাবে? মাছের দাম ঈদের আগের থেকে ঈদের পরে প্রতি মাস সব মাছ 100 টাকা করে বাড়ছে। মাছ মনে করেন জালেরা তো ঈদের দিন ধরে না গিয়া, আর মাছও কম, এই জন্য 100 টাকা সব মাছ কেজিতে বেশি। সবজির দাম আছে নাগালের মধ্যেই। দু একটি ছাড়া কমেছে বেশিরভাগ সবজির দামই। কেজিতে 20 টাকা কমে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে 60 টাকায়। পেঁপে, শসা, কাঁকরোল সহ বেশিরভাগ সবজির দামই কমেছে 10 থেকে 15 টাকা। স্বস্তির কথা জানান ক্রেতারাও। ঈদের পরে এসে কাঁচা বাজারের দামটা স্থিতিশীল, আগের মতোই আছে, পরিবর্তন খুব একটা চোখে পড়ে না। তো এর মধ্যে কিছু চোখে পড়ে, সেটা হলো বিশেষ করে পেঁপের আগের ছিল 20 টাকা, এখন হলো 30 টাকা। আবার পটলটা ছিল 30 টাকা, এখন হলো 40 টাকা। বড় লোকরা তো কিনা খেতে পারবো, গরিব যারা আছে তারা তো কিনা খেতে পারে না। গরিবদের জন্য খুব সুন্দর, খুব ভালো হয়েছে। অপরিবর্তিত রয়েছে চালের বাজার। মিনিকেট মানভেদে 72 থেকে 76 টাকা কেজি, 28, 58 এবং নাজির শাইল পাওয়া যাচ্ছে 76 থেকে 84 টাকার মধ্যে। নতুন করে বাড়েনি চিনি, তেল, ডালের মতো পণ্যের দাম। ঈদের আগে আর ঈদের পরে একই রকম আছে, সবকিছু খোলার পরে আবার দেখা যাবে কি দামের। অনেকটাই নাগালের মধ্যে মুরগির দাম। কেজিতে 20 টাকা কমে ব্রয়লার 150 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক। ইরানের মাটিতে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় কয়েক দফা হামলার তথ্য নিশ্চিত করেন আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি মুখপাত্র বলেন, হামলা কেবলমাত্র শুরু হয়েছে। সামরিক বাহিনী ইরানের পরিকল্পনা অনুসরণ করছে এবং সে অনুযায়ী তেহরানে হামলা অব্যাহত থাকবে। ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত শীর্ষ কর্মকর্তা সহ অন্তত 70 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 শতাধিক। ইরানে এখন পর্যন্ত এটিকে ইসরায়েলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। প্রথম পর্যায়ে ইসরায়েলে প্রায় 200 যুদ্ধবিমান অভিযানে যোগ দেয় এবং ইরানের 100টিরও বেশি স্থানে হামলা চালায়। পাল্টা ইসরায়েলের মাটিতে শতাধিক ড্রোন হামলা চালায় তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইসরায়েলের হামলায় ওয়াশিংটনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এরই মধ্যে ইরানকে পারমাণবিক চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় আরও নৃশংস হামলা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।
আশা হতাশায় ফ্রান্সে শেষ হলো 5 দিনের জাতিসংঘ আন্তর্জাতিক সমুদ্র কনফারেন্স। বঙ্গোপসাগর কেন্দ্রিক ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি বাংলাদেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনাময় খাত হলেও তা বর্তমানে বৈশ্বিক জলবায়ু সংকট ও সমুদ্র দূষণের কারণে চ্যালেঞ্জের মুখে, এমনটি বলছেন বাংলাদেশ থেকে অংশ নেয়া পরিবেশ বিজ্ঞানীরা। ফ্রান্সের নিস শহর থেকে সমুদ্র কনফারেন্সের আরও খবর জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন সৈয়দ আমানুল্লাহ ওয়ালস। পাহাড় আর সমুদ্রের মিতালি ফ্রান্সের পর্যটন এলাকা নিস। সমুদ্রের কোল ঘেঁষে পাহাড়ের পাদদেশে বসেছিল জাতিসংঘের ৩য় আন্তর্জাতিক সমুদ্র সম্মেলন। এবারের সম্মেলনে অংশ নিয়েছে ২০০টি দেশের মন্ত্রী, সরকারি প্রতিনিধি, পরিবেশ কর্মী ও পরিবেশ জলবায়ু পরিবর্তনে কাজ করা সংগঠনগুলো। এবারের সম্মেলনে উচ্চ সমুদ্র চুক্তি ও গভীর সমুদ্রে খনন বন্ধ এবং নতুন প্লাস্টিক চুক্তিতে ৯৫টি দেশ সই করেছে। তবে এসব চুক্তিকে অকার্যকর আর ফাঁকা বলেছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। এ আয়োজনে গভীর সমুদ্র খনন নিয়ে বিতর্কের পাশাপাশি আন্তর্জাতিক জলসীমায় সংরক্ষণের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। তবে ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য বড় আর্থিক প্রতিশ্রুতি না দেওয়া ও এজেন্ডা থেকে জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ বাদ পড়ায় অনেক প্রতিনিধি হতাশা প্রকাশ করেছেন। বাংলাদেশের 2 সদস্যের প্রতিনিধি দল এই সম্মেলনের বিভিন্ন সেশনে দেশের উপকূলীয় দুর্যোগ, সমুদ্র দূষণ এবং ব্লু ইকোনমির সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ার চেষ্টা করে। বঙ্গোপসাগর কেন্দ্রিক ব্লু ইকোনমি বাংলাদেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনাময় খাত হলেও তা বর্তমান বৈশ্বিক জলবায়ু সংকট, সমুদ্র দূষণের চ্যালেঞ্জের মুখে। আমাদের ভবিষ্যৎ যে কোনো অ্যাক্টিভিটি, সেটা পলিসি লেভেলের হোক, সেটা কোনো গ্রাউন্ড ব্রেকিং ডিসকাশন হোক, সেখানে যেন ইয়াংকে ইনভলভ করে। ইয়াংকে ইনভলভ করার একটা সুযোগ আছে, সুবিধা আছে। সেটা হচ্ছে কি, ইয়াংরা যখন বর্তমান পলিসির সাথে অ্যাডাপ্ট করবে, আগামী প্রজন্মের পলিসি কি হবে সেটা যখন নিতে পারবে, তখন তারা যখন লিডারশিপে যাবে, তাদের কিন্তু মোটিভেশনটা ডিফারেন্ট টাইপের হবে, সমন্বয়টা আরো সুন্দরভাবে হবে। রিসার্চের জন্য অনেক অপরচুনিটি দরকার, যেটা আমাদের ডেভেলপিং কান্ট্রিজে অনেক কিছু নাই। তো এটা কোঅর্ডিনেশনের মাধ্যমে আসবে। শুক্রবার সকাল 11টায় বিশেষ সেশনের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হয়। নতুন প্লাস্টিক চুক্তি, গভীর সমুদ্র খনন বন্ধ, উচ্চ সমুদ্র চুক্তি আইনি হাতিয়ার যা আন্তর্জাতিক জলসীমায় সুরক্ষিত এলাকা তৈরি করতে পারে। 2013 সালের মধ্যে বিশ্বের 30 ভাগ মহাসাগর রক্ষা করার জন্য দলিল হিসেবে কাজ করবে বলে মনে করেন সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা। উচ্চ সমুদ্র চুক্তি, গভীর সমুদ্রে খনন বন্ধ এবং নতুন প্লাস্টিক, এই 3টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবারের 3য় জাতিসংঘের আন্তর্জাতিক এই সমুদ্র কনফারেন্সে। বাংলাদেশ থেকে অংশ নেওয়া পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশ সরকার এই সম্মেলন থেকে যে বিষয়গুলো এবং এজেন্ডাগুলো আলোচনা হয়েছে, এগুলো বাংলাদেশের সমুদ্র সম্পদ রক্ষায় কাজে লাগাবে, এমনটি প্রত্যাশা করছেন তারা। ফ্রান্সের নিচ থেকে ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন। খেলার সংবাদ। ক্রিকেট। দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলে দল নিয়ে পরিকল্পনা করা যায়, মন্তব্য জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। 1 বছরের দায়িত্বে ওয়ানডে দলকে গুছিয়ে আনতে চান এই অলরাউন্ডার। মিরাজ জানান, শান্তকে বাদ দিয়ে তাকে অধিনায়ক করায় তার সাথে কোনো সমস্যা হবে না। শ্রীলঙ্কা সফরের লক্ষ্য তাদের সিরিজ জয়। মনির হোসেন খানের রিপোর্ট। 3 ফরম্যাটে আলাদা অধিনায়কের পরিকল্পনা বোর্ডের অনেক দিনের। সেই সিদ্ধান্তর বাস্তবায়ন হলো মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন করে। তবে যেভাবে তাকে অধিনায়ক করা হয়েছে, প্রশ্ন উঠেছে তা নিয়ে আপস। আগের দিন প্রেস কনফারেন্সের সময়ও নাজমুল হোসেন শান্ত জানতেন তিনি টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। এর কয়েক ঘন্টা পরই জানলেন ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়েছে তার বাল্যবন্ধু মেহেদী হাসান মিরাজকে। মিরাজ যদিও বলছেন, এই নিয়ে শান্তর সঙ্গে তার কোনো সমস্যা তৈরি হবে না। যেটা বললেন যে ড্রেসিং রুমে, আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে। 1 বছরের জন্য ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছেন মেহেদী মিরাজ। তার মতে দীর্ঘমেয়াদে, বিশেষ করে 2027 ওডিআই বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেলে ভালো হতো।
বেশি লং টাইম থাকলে তো ভীষণটা ভালো থাকে, যেহেতু ওডিআই সামনে ওয়ার্ল্ড কাপ, আর এটা সম্পূর্ণ একটা বোর্ডে তারা কিভাবে চিন্তা করছে, যেহেতু হয়তো টিমটা একটু মনে করেন এখন আমরা একটু স্ট্রাগল করছি ওডিআইতে, হয়তো চিন্তা করছে যে না একটা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে, সো তারপরে হয়তো আমাদের নেক্সট স্টেপ বা প্ল্যানিংটা তারা এই জিনিসটা জানাতে পারবে যে জিনিসটা কিভাবে করবে, কন্টিনিউ করবে নাকি হয়তো করবে। সো এখন ডিপেন্ড করে আমাদের, যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে, সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। কারণ আপনি দেখেন যে 2জন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সব কিছু সেট করা যাবে। হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেটে ছন্দপতন ঘটেছে, ওয়ানডে র্যাঙ্কিংয়ে নেমে গেছে 10-এ। সেখান থেকে ঘুরে দাঁড়ানো বড় চ্যালেঞ্জ মিরাজের। ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে, দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম রেজাল্ট করানোটা। আমি যতই ভালো পারফর্ম করি, আমি যদি দিন শেষে বাংলাদেশ টিমটাকে রেজাল্ট না করাতে পারি, তাহলে কিন্তু দিন শেষে কোনো রেজাল্টই আসবে না। সো আমরা কিন্তু সবাই কিন্তু রেজাল্টটাকে প্রায়োরিটি দিই। প্রথম মিশন শ্রীলঙ্কায়, সেখানে ভালো করলে আত্মবিশ্বাস বাড়বে, তাই প্রথম ম্যাচ আর সিরিজটা জয়ের লক্ষ্য নতুন অধিনায়কের। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। মিরাজ জানান ব্যক্তিগত ভাবনার চাইতে তার কাছে আগে দল, তারপরও ব্যাটিং অর্ডারে ওপরের খেলার দাবিটাও জানিয়ে রাখলেন তিনি। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সৌহার্দ্যপূর্ণ বৈঠক, রোজার আগেই নির্বাচনের বিষয়ে আন্তরিক আলোচনা। ডক্টর ইউনূস ও তারেক রহমান দেশকে সামনের দিকে এগিয়ে যাবার স্বপ্ন দেখিয়েছেন, মন্তব্য মির্জা ফখরুলের। রাজনীতির মাঠে উত্তাপ কমবে আশা বিশ্লেষকদের। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা, বিপ্লবী গার্ড প্রধান ও 6 পরমাণু গবেষক সহ 70 জন নিহত, চুক্তি না করলে তেহরানে আরও নির্মম হামলার হুমকি ট্রাম্পের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।